ফজলুল করিম রানী আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রশ্নের জবাবে বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে নির্দিষ্ট 6টি জেলায় কেন। তিনি বলেছেন যে এইসব সব জায়গায় তারা আওয়ামী লীগের কার্যক্রম একই রকম না। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে যে যেসব যে এলাকায় নির্দিষ্ট এলাকায় আওয়ামী লীগের অপতৎপরতা তুলনামূলক বেশি বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। আপনার কাছে জানতে চাই যে এই যে ঝটিকা মিছিলগুলো সকালে বের হচ্ছে 10 জন 20 জন সর্বোচ্চ 50 জন নিয়ে তারা করছেন চলে যাচ্ছেন, এটি আসলে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল কিনা যদি থেকে থাকে, এবং সবশেষে আমরা দেখলাম যে পুলিশের প্রতি যেভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া হলো সেগুলোর ইন্টেলিজেন্স রিপোর্ট নিয়ে কি সরকার আসলে শুরুতেই এটি ঠেকানো যেত না? মানে এত গুরুতর পর্যায়ে পর্যন্ত আনার কি দরকার ছিল? দেখেন, আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরেই বলছিলাম একটা কথা, আমি প্রথম, যে আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরবে না, ফেরার কোনো কারণ নেই, সুযোগ নেই। কারণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সর্বদলীয় সর্বমতের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে শক্তিটার পরাজয় ঘটে এবং যে শক্তিটা পরাজয়ের পর এমন একটা রাষ্ট্রে আশ্রয় নেয় যে রাষ্ট্রটা বাংলাদেশকে ঐতিহাসিকভাবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং শুধু স্বাধীনতা সার্বভৌমত্ব না, ইকোলজিক্যাল পরিবেশগত বিপর্যয়ের কারণ। সেক্ষেত্রে সেই রকম শক্তির আর ফেরার সম্ভাবনা থাকে না। তো কিন্তু তারপরও আওয়ামী লীগ ফেরার জন্য চেষ্টা করবে, এবং চেষ্টা করতে গিয়ে সে কয়েকটা কার্ড খেলে আওয়ামী লীগ বিপদে পড়লে। 1 নম্বর কার্ড হলো বঙ্গবন্ধু কার্ড। আপনি দেখবেন যে 32 নম্বর নিয়ে কী ধরনের লজিক যুক্তি উৎপাদন করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, তারপর হলো সাংস্কৃতিক কার্ড, অ্যাজ ইফ আওয়ামী লীগ ছাড়া সংস্কৃতি বলে আর কিছু নাই, সংস্কৃতি সব জায়গায় আগুন জ্বলবে আওয়ামী লীগ ছাড়া, হ্যাঁ, সব সারখার হয়ে যাবে। আরেকটা হলো হিন্দু কার্ড বা মাইনরিটি কার্ড। এই 3টা কার্ড আওয়ামী লীগ খেলে। এটাই বক্তব্য দিয়েছিলাম কবে, 24 সালের 15ই আগস্ট। আপনি দেখেন এই কার্ড এখন আওয়ামী লীগের প্রশ্নে বাজারে সচল আছে কোন কার্ডগুলো, এই কার্ডগুলি সচল আছে। এর বাইরে যেগুলো বলতেছেন আপনি, যে ঝটিকা মিছিল, গুলিস্তানে বলে জয়, হ্যাঁ, মিরপুরে যায় বাংলা, এটা বলে যে এটা কারা বলে? এরা আওয়ামী লীগের ডেডিকেটেড নেতাকর্মী যারা, তারা বলে না। কারণ ডেডিকেটেড নেতাকর্মী যারা, তারা জানে যেই রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেত্রী এবং তার গুরুত্বপূর্ণ নেতারা তাদেরকে অরক্ষিত বেখবর রেখা পালায়, তাদের দায়িত্ব তারা নেবে না। এটা হলো তাদের তো বিপুল টাকা পয়সা তারা নিয়ে চলে গেছে, সেই টাকা পয়সাগুলোর একটা খরচের একটা প্রচেষ্টা, এবং এই টাকা পয়সাগুলো আপনার ধরেন প্রচুর বেকার বাংলাদেশে আছে, হ্যাঁ, তাদের ডিস্ট্রিবিউট করা হয় এবং তারা ঝটিকা মিছিল করে, এবং সেটা সর্বোচ্চ সোশ্যাল মিডিয়া এবং ওই ফেসবুক বিশ্ববিদ্যালয় বা ইউটিউব ইউনিভার্সিটি বা আপনার হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এগুলো ধরেন ছড়ানোর মধ্যে একটা ফেক কনফিডেন্স তৈরি করা হয়। এবং আওয়ামী লীগ মানেই হলো মিথ্যার জাহাজ, আওয়ামী লীগ মানেই হলো ন্যারেটিভ। এই যে ধরেন আপনার ধরেন গণঅভ্যুত্থানের মিছিলগুলোকে তারা এআই দিয়ে জোড়াই দিয়ে তার সাথে ম্যাচ করে তারা দেখায়। তারপর যে কোনো একটা প্রতিবাদ, আওয়ামী লীগের বিরুদ্ধের প্রতিবাদকে তারা দেখাচ্ছে যে এই যে আসতেছে নেত্রী। তো ফলে আওয়ামী লীগ নিয়ে কথা বলার পর্বটা আমরা পার হয়ে আসছি। এখন যেগুলো হচ্ছে এগুলো, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললেন, সব হ্যাঁ, আমি ভাইয়ের সাথে একমত। সেনাবাহিনী দেখেন, এই যে গণঅভ্যুত্থানটা গেল, এই গণঅভ্যুত্থানটা কিসের গণঅভ্যুত্থান? আমরা একটা জিনিস একটু কম বলা হয়, কিন্তু কম বলা হয়। এটা কিন্তু সেনা ছাত্র জনতা গণঅভ্যুত্থান, সেনাবাহিনীর যে পার্ট, সেনাবাহিনী এই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ পার্ট। না হলে ব্লাডশেড কোন লেভেলে যাইতো সেটা আমরা কল্পনা করতে পারি না। তো ফলে সেনাবাহিনী শুধু আপনার 71 সালে মেজর জিয়াউর রহমানের উই রিভল্ট বলার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা পালন করে নাই, 24-এর গণঅভ্যুত্থানেও সেনাবাহিনী জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে এখানে গণতন্ত্রকে প্রোটেক্ট করেছে, জনগণের সার্বভৌম রাজনৈতিক আকাঙ্ক্ষাকে প্রোটেক্ট করেছে। ফলে সেদিক থেকে আর পুলিশের যেই রাজনীতিকরণ হয়েছে বিগত সময় হাসিনার আমলে, ফলে পুলিশ তো একটা পুলিশ লীগে পরিণত হয়েছে। আপনি যতই বলেন এই পুলিশ লীগের খাসিলত্ব চেঞ্জ হচ্ছে না, সেখানে ইন্টারিমের আমলেও কিন্তু এটাকে অ্যাক্টিভেট করানো যায়নি অনেক প্রচেষ্টা করেও। ফলে এখনও যে খুব অ্যাক্টিভ হয়ে গেছে সেটা মনে করার কোনো কারণ নেই। ফলে পুলিশকে দিয়ে আসলে আওয়ামী লীগকে ঠেকানো কতখানি হবে এটা ভালোই আমরা বুঝতে পারি। সেক্ষেত্রে গণঅভ্যুত্থানের ফোর্স হিসাবে এখানে সেনাবাহিনীকে লাস্ট রিসোর্স হিসাবে না, গণঅভ্যুত্থানের ফোর্স হিসাবে দায়িত্বে আনা হয়েছে। এবং যেহেতু সেনাবাহিনী আপনার একটা দায়িত্বশীল ভূমিকা আওয়ামী লীগের ব্যাপারে পালন করেছে, ফলে আশা করা যায় যে এই সামনের দিনে তারা তাদের কর্মসূচি নাকি নিয়ে তারা ব্যস্ত হচ্ছে, সেইটাকে আপনার প্রতিহত করবার জন্য, দমন করবার জন্য, নিবৃত্ত করবার জন্য পুলিশের যেহেতু পুলিশের বিশ্বাসযোগ্যতা যেহেতু এখন অর্জিত হয় নাই,
সেক্ষেত্রে সেনাবাহিনীকে সরকার কল করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা, সেনাবাহিনী, পুলিশ এগুলোর বাইরেও আওয়ামী লীগের ব্যাপারে এখানে একটা জনগণের সর্বদলীয় ঐক্য আছে এবং আওয়ামী লীগ আসলে রাজনীতিতে ফিরতে চায় না। ফিরতে চাইলে সেই সমস্ত ঝটিকা মিছিল, হুমকি ধামকি এই ভাষায় কথা বলতো না। রাজনীতিতে গণঅভ্যুত্থান বা জনগণের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করা, ক্ষমতা এক্সারসাইজ করা, ফ্যাসিবাদ কায়েম করা, এরপরেও রাজনীতিতে ফেরার নজির আছে, খুব কম কিন্তু আছে। যেমন ইন্দিরা গান্ধী ফ্যাসিবাদ কায়েম করছিল। হ্যাঁ, আপনার ইন্দিরা গান্ধী আপনার এক অর্থে এমন একটা শাসন কাঠামো গড়ে তুলছিল, মানে পুরা সব কিছু বন্ধ করে দিয়ে তার আপনার একনায়কতন্ত্র চালু করে দিয়েছিল। তারপরেও কিন্তু উনি জনগণের কাছে এরপরে ক্ষমা চেয়েছেন, তার দল ক্ষমা চেয়েছে, তারা রাজনৈতিক প্রক্রিয়া আবার নতুন করে সামিল হয়েছে। আপনি এখন জানেন ইন্ডিয়াতে কংগ্রেস পার্টি এখনো অতটা আপনার এই প্রতিরোধী না হইলেও দিন দিন তারা শক্তি সঞ্চয় করে মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে বা বিজেপি, RSS এর মতো উগ্রবাদী শক্তির বিরুদ্ধে কিন্তু আস্তে আস্তে তারা জনআস্থার দিকে যাচ্ছে। তো ফলে আওয়ামী লীগ ফিরতে চায় না। ফিরতে চাইলে সে প্রথমে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে তার যে নিজের দেশে তার যে সে ভাতৃঘাতী এবং জনগণের উপর যে আপনার সশস্ত্র হত্যাকাণ্ড, গণহত্যা চালিয়েছে, এই ব্যাপারে সে আগে অ্যাকাউন্টেবল হইতো এবং আইনের আশ্রয় নিত বা আইনের কাছে নিজেকে সোপর্দ করতো। করার মধ্যে দিয়ে সে তার রাজনীতিটা আমরা ধরে নিলাম আওয়ামী লীগের সবাই অপরাধী না, ধরে নিলাম। তো যারা অপরাধী তাদেরকে বিচারের ব্যাপারে আপনারা কি উদ্যোগ নিলেন সাংগঠনিকভাবে? তারা সাংগঠনিকভাবে আপনাকে তাকে স্বীকার করতে হবে সাংগঠনিক পজিশন আমার রং, তাহলে আপনার রাজনৈতিক সাংগঠনিকভাবে আপনার পজিশনটা রং, এটা স্বীকার করা, জনগণের সাথে মাপ চাওয়া, তারপরে হলো বিচারের আওতায় আসা ব্যাপকভাবে। এগুলো হলো রাজনীতিতে ফিরতে চাওয়ার লক্ষণ। এর কোনো লক্ষণ তো নাই। আপনি বরং এখনো মনে করেন জনগণকে আপনি ভয় দেখাবেন, মাইরা কাইটে এদিক সেদিক করে ফেলবেন, ভয় পাইয়া আপনি জনগণ আবার আপনাকে মেনে নেবেন। ওই দিন পার হয়ে গেছে। আরেকটা পয়েন্ট বলে এই পর্ব শেষ করি। আমরা যে 12 তারিখে যে নির্বাচনটা দেখলাম, সেই নির্বাচনটা কিন্তু এক অর্থে বাংলাদেশকে পোস্ট আওয়ামী যুগে, মানে আওয়ামী উত্তর যুগে প্রবেশ করাই দিছে। যেমন আওয়ামী লীগের আমল থেকে আমি একটা কথা বলতাম যে আওয়ামী লীগকে আমাদের ডিল করতে হবে ভালোভাবে, এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, যেটাকে আপনার গণতওবা কমিশন বা ঐক্যমত কমিশন, কোনো কিছুর মধ্যে দিয়ে একে যারা অপরাধী তাদের বিচার করে, আর যারা অপরাধ করে নাই তাদেরকে নাগরিক হিসেবে আমরা অ্যাডাপ্ট করে নেব, এগুলো তো আমাদেরই সমাজেরই অংশ। কিন্তু এই কথাটা কেউ শুনে নাই। এটার সর্বোচ্চ ব্যবহার করতে পারতেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন, নেলসন ম্যান্ডেলার উদাহরণ উনি ফলো করতে পারতেন, কিন্তু এটা করে নাই। ওকে, তখন আমি বললাম যে তাহলে আপনারা নির্বাচন দেন, নির্বাচনে যদি নৌকা মার্কা না থাকে, বাংলাদেশের জনগণ কি ভোট দেয় নাই? আওয়ামী সমর্থক যারা তারা কি ভোট দেয় নাই? দিছে তো। তারা বিভিন্ন মার্কা, দাঁড়িপাল্লা, ধানের শীষ, অন্যান্য মার্কায় ভোট দেওয়ার মধ্য দিয়ে তারা নাগরিক হিসাবে এই নতুন রিকনসিলিয়েশন, এই ভোটটাই রিকনসিলিয়েশনের দায়িত্ব পালন করছে। তারা পোস্ট আওয়ামী লীগের যুগে প্রবেশ করে গেছে, কারণ এখানে ভোটে তো নৌকা ছিল না। ফলে আগামী যে জাতীয় স্থানীয় নির্বাচন, সেখানেও আর মার্কা থাকবে না। ফলে এখানে আওয়ামী লীগ বলে, সাধারণ জনসমর্থন বলে যে চিৎকার, যে বুদ্ধিজীবীদের যে হাজারি যে লজিক, আফটার ইলেকশনে এই লজিক আর কার্যকর নাই। কারণ হলো নৌকা মার্কা ছাড়া একটা নির্বাচনে আওয়ামী লীগের বিপুল সমর্থক নিজেরা অন্যান্য মার্কা ডিস্ট্রিবিউট হওয়ার মধ্য দিয়ে নতুন যে রিয়েলিটি, নতুন যে বাস্তবতা, সেই বাস্তবতার সাথে তারা অ্যাডাপ্ট করে।